আমার বড় আপুর মৃত্যুর আজ ৫ মাস। তার ১০ বছরের সংসার ছিল। দুটি ছেলে মেয়ে রেখে আপু মারা যায়। বড় ছেলের বয়স ৫ বছর আর ছোট মেয়েটার ২০ মাস। দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক, বয়স ৪৫। আমার আপাও চট্টগ্রামের একটি নামকরা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চার দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায়। আমার মা অসুস্থ মানুষ, এতটা টেক কেয়ার করতে পারে না। আমি যতটুকু পারি তাদের রাখি। তাদের দেখাশোনার জন্য দুটো মহিলাও রেখেছে, কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এই মুহূর্তে, এবং বাচ্চা দেখাশোনার মতো তেমন কেউ নেই। একটা পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে ফেলবে, কিন্তু আমার বৃদ্ধ মা সিদ্ধান্ত নিল আমার সাথে দুলাভাইয়ের বিয়ে দেবে। আমাকে বিয়ে করে বাসায় আনার পর থেকে সবাই দেখতে আসতো, বাচ্চাদের আদর করে যেত, আমাকে বলতো নিজের সন্তানের মতো মানুষ করবে। কাউসার, হামিদের যত আত্মীয় স্বজন আছে সবাই আসতো। আমি তাদের যতটা পারতাম মেহমানদারি করতাম। একা হাতে মেহমানদের জন্য রান্না করে বাচ্চাদের দেখাশোনা হাঁপিয়ে যেতাম আমি। বাসায় যদিও সাহায্যকারী ছিল, তারপরেও আমায় করতে হতো। উনি সারাদিন কলেজ করে এসে তারপর কলেজের ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো, এরপর বাজার করতে যেত। বাসায় তেমন একটা কথা বলতেন না, গম্ভীর টাইপ থাকতেন। কারণ সারাদিন টিচারি করে কথা বলতে বলতে ছাত্রছাত্রীদের সাথে অনেক ক্লান্ত থাকতো। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা নর্মাল লাইফে চুপচাপ থাকে বেশি, কারণ কর্মক্ষেত্রে সারাদিন ওনাদের অনেক বেশি কথা বলতে হয়। ওনার সাথে আমার যান্ত্রিক জীবন হয়ে গিয়েছিল। রাত ৭টায় বাসায় আসতেন, এরপর গোসল করে বাচ্চাদের সাথে একটু কথা বলে খেয়ে ঘুমিয়ে পড়তেন। প্রতিদিন বের হওয়ার সময় জিজ্ঞেস করতেন কি লাগবে না লাগবে, বাজার সদাই এটা সেটা। প্রতিদিন যাওয়ার সময় ১০০ টাকা করে টেবিলের উপরে রেখে যেতেন, কারণ মেহেদিকে স্কুল থেকে আনার সময় এটা সেটা বায়না করতো এই জন্য। এইভাবে কেটে যায় বিবাহের ১৫ দিন। মেহেদি বাসায় না থাকলে বাবুনিকে নিয়ে আমার সময় কেটে যেত। ও মা বলতো, বাবা বলতো, ওর সাথে খেলা করতাম। আমার মা, ভাই, ভাবি ফোন করতো, সব সময় খবরাখবর নিত। ভাইয়াকে ফোন করে বলি, ভাইয়া আমি কলেজে যাব। আচ্ছা, আমি কাউসারকে ফোন দিয়ে বলবো। ভালো থাকিস, এখন বিজি, পরে ফোন করব। রাতের বেলা উনি বাসায় আসলে ওনাকে গোসলের জন্য সব এগিয়ে দিই, তারপর নাস্তা দিই। নাস্তা খেতে খেতে উনি আমায় বলল, ২ দিন অপেক্ষা করো, আমার ছোট ফুপু আসবে। উনি আসলে ওনার কাছে বাবুনিকে রেখে তারপর কলেজে যেও। আচ্ছা ঠিক আছে। আমি আর তেমন কিছু বললাম না, চুপচাপ রাতের খাবার খেয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়েছি। মেহেদি আজকে আমার সাথে শুয়েছে। মেহেদি, মা বাবুনিকে ভালো লাগে না, ও মাঝরাতে কান্না করে আমার ঘুম ভেঙে যায়। ওকে বাহিরে ফেলে দিয়ে আসো। কেন বাবা, বাবুনি এখনো ছোট, তুমিও ছোটবেলায় এমন কান্না করতে, তোমাকে তো আমরা ফেলে দিইনি। আমি কান্না করতাম না। ঘুমাও, সকালে তোমার স্কুল আছে। আমার এমন জীবন আমি একটুও ভাবিনি। জীবনে কত স্বপ্ন আশা সব শেষ। কারোর ঘরের ঘরণী হব, হাসবো, ঘুরবো, দুষ্টুমি করব, সারাদিন রাত গল্প করব, কিন্তু আমার সাথে এটা হলো কি? সকালে রুটি বানালাম আর 2টো ডিম সেদ্ধ করেছি। উনি উঠে নাস্তা খেলেন, আমাকে বললেন তুমিও বসো, আপনি খেয়ে নিন। মেহেদিকে ডাকতে ডাকতে ও উঠছে না। আজও স্কুলে যাবে না? অনেক ডাকার পর উঠলো, কিন্তু উঠে কান্না শুরু করে দিল, স্কুলে যাবে না। আমি বললাম ঠিক আছে, যেতে হবে না। উনি নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার সময় বললেন, আজকে ছোট ফুফু আসবেন, উনি মুরগির মাংস খায় না, ওনার জন্য সুরমা মাছ রান্না করে নিও। আচ্ছা, ছোট ফুফু আসলে বলবে না আমরা আলাদা ঘরে থাকি, এটা বলার দরকার নেই। আচ্ছা, আসি। আমি দরজা বন্ধ করে দিলাম উনি চলে যাওয়ার পর। একটি দীর্ঘশ্বাস ফেলে ছেলে মেয়েদের নিয়ে নাস্তা খাওয়া শুরু করেছি। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে দিলাম। বাচ্চাদের টিভি চালিয়ে বসিয়ে দিলাম। সাহায্যকারী আসলো, উনি আসার পর তরকারি কাটাকুটি করে নিয়েছি। রান্না বসালাম চুলায়। 12টার সময় ছোট ফুপু আসলো, সাথে ওনার ছেলে আর ছেলের বউ। সাধ্যমতো মেহমানদারি করে দুপুরের খাবারের পর ওনারা ছোট ফুপুকে রেখে বিদায় নিলেন।
অনেক জোর করেছি আজকে দিনটা রাখার জন্য। ছোট ফুপু দুপুরের ভাত খেয়ে ঘুম দিলেন। বাবুনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ঘুমোচ্ছে না। ওদের টিভি চালিয়ে দিলাম। আমি পাশে বসে বান্ধবীকে ফোন দিলাম, কারণ কলেজে যাব, পড়া অনেক পিছিয়ে গিয়েছে। সব তথ্য জেনে নিয়েছি। সারা বিকেল ফুপুর সাথে গল্পগুজব করেছি। রাতের বেলায় উনি এসেছেন। এসেই ফুপুকে সালাম দিয়ে গোসলে গেলেন। গোসল করে এসে নাস্তা খেয়ে ফুপুর সাথে টুকিটাকি কথা বললেন। এরপর একটু বাইরে গেলেন একটা কাজে। আসলেন রাত 10টায়। রাতের খাবার খেয়ে সবাই ঘুমোতে যাব, মেহেদি ফুপুর কাছে ঘুমোবে এমন বায়না ধরেছে। আমি দিতে চাইলাম না, কিন্তু ও ওখানে গিয়ে শুয়ে পড়েছে। উনি বললেন, আজ আমরা একসাথে থাকব। উনি আমাদের রুমে গিয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়লেন। আমার যেতে ইচ্ছে করছে না। আমি অনেক সময় ধরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। রাত প্রায় 2টো। ছোট ফুপু উঠে আমাকে দেখে চমকে গেলেন। জিজ্ঞেস করলেন, এখানে কেন বসে আছে? আমি বললাম, বসে আছি। কিছু লাগবে ফুপু? না, তাজ্জুদ পড়তে উঠেছি। যা, রুমে যা, গিয়ে ঘুমো। আমি পা টিপে টিপে রুমে গেলাম। বাবুনিকে মাঝখানে রেখে আমি সাইডে শুয়ে পড়েছি। চোখ প্রায় লেগে এসেছে এমন সময় বাবুনির গায়ের উপর দিয়ে আমাকে উনি জড়িয়ে ধরলেন। আমি আস্তে করে হাতটা সরিয়ে দিলাম। আমি আরেকটু সাইড হয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করছি আমার শরীরে কারো হাত। আমাকে উনি জড়িয়ে ধরেছেন। বাবুনি মাঝখানে নেই। ওনাকে বললাম আজ না। উনি কিছু শুনলেন না, আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই রাতে ওনার সাথে আমার কাছাকাছি আসা হলো। শুধু এতটুকু মনে হয়েছে, সম্পর্ক তো পশু পাখিরাও করে। এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি। সে রাতে ঘুম হয়নি আমার। শুধু আফসোস হয়েছে আমার জীবনের প্রতি। আজ অনেকদিন পর আমি কলেজে যাব। আজ খুব সকালে ঘুম থেকে উঠে বাসার যাবতীয় কাজ করে রেখেছি। বাবুনির জন্য রান্না করে টেবিলে রেখেছি, যেন ফুফুর সব খুঁজে পেতে সাহায্য হয়। মেহেদিকে উঠে নাস্তা দিলাম, সাথে ওর বাবাকেও। অতঃপর ওরা রেডি হয়ে বেরিয়ে যায়। কাউসার হামিদ মেহেদিকে স্কুলে দিয়ে তারপর কলেজ যাবে। আমিও রেডি হয়ে নিলাম। তবে আমি একা যাব, কলেজে ওনার সাথে না। যাওয়ার সময় টেবিলের উপরে উনি 200 টাকা রেখে যায় আমার কলেজ যাওয়ার জন্য। আমি টাকা নিয়ে বাবুনিকে একটু আদর করে বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে কলেজের সামনে নেমে পড়ি। আশেপাশে আমার বান্ধবীদের খুঁজতে থাকি এবং কলেজের মাঠে ওদের দেখতে পাই। ওরা বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করে, নেহু, কেমন আছিস? ভালো আছি। আজ অনেকদিন পর কলেজ আসলি বান্ধবী। তোদের নোটগুলো আমাকে দিস। অনেকদিন আসিনি, অনেক পিছিয়ে পড়েছি। নতুন সংসার কেমন চলছে নেহু? আছি, নসিবে যা ছিল তা হচ্ছে। চল ক্লাসে যাই, এখনই ক্লাস শুরু হবে। চল ওঠা যাক। ক্লাসে আসার পর সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। অবশ্য সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে, কারণ আমাদের ঘরের পাশেই ওনার কোচিং। অনেক সময় আমি ছাত্রছাত্রীদের দরজা খুলে দিই এবং উনি কোনো বই যদি ঘর থেকে নিতে ভুলে যায় আমি দিয়ে আসি। সেই হিসেবে সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে। নর্মালি ক্লাস করেছি। ওনার ক্লাস আসার পর সবাই আর চোখে আমাকে কতক্ষণ দেখেছে, ওনাকে কতক্ষণ দেখেছে। উনি নর্মালি অন্য সময়গুলোর মতো পড়াচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেনও না। কলেজ শেষ করে বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে বাসায় এসেছি। বাসায় আসতেই বাবুনি আমার কোলে ঝাঁপিয়ে পড়ে। ফুফু আমায় বলে, কেন এত দেরি হলো? বাবুনিকে রাখা যায় না, খালি কান্না করছে। আমি বুঝি না বাবু, কেন পড়ালেখা করতে হয় এত? বাচ্চা মানুষ করো, অনেক পড়েছো, আর পড়তে হবে না। আমাকে বকাটকা দিয়ে উনি নামাজ পড়তে গেলেন। আমি গোসল সেরে এসে ভাত নিয়ে বসেছি। বাবুনিকে কোল থেকে নামাতেই পারছি না। কোল থেকে নামালেই কান্না করে। বাবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম। ও ভাতগুলো হাত দিয়ে ঘাঁটছে আর এমন এমন থাবা মারছে, পুরো টেবিল আর টেবিলের নিচে ভাত ছড়িয়ে ছিটিয়ে গেছে। দীর্ঘশ্বাস আসলো একটি। আগে কলেজ থেকে এসেই শান্তিতে ভাত খেতাম। আমার মনে হলো মা হওয়া সত্যিই ভীষণ কঠিন কাজ। বিকেলের দিকে মা আর ভাবিরা এসেছে। কোনো রকম খবর না দিয়ে চলে এসেছে। তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে। আমি তাদের জড়িয়ে ধরি না। মা বলেন,
কেমন আছিস মা? বুড়া মানুষের সাথে একটা 17 বছরের মেয়ের বিয়ে দিলে যেমন থাকা যায় তেমন আছি। আমার উপর রাগ করিস না মা, আমি সবার ভালো চেয়েছি। সবাই ভালো আছে। ভাবি বলল, নেহু তোর জন্য কি এনেছি দেখ, বিরিয়ানি রান্না করে এনেছি। খাবো এখন। আমি বিরিয়ানিগুলো টেবিলের উপরে রেখে রান্নাঘরে নাস্তা বানাতে গেলাম। স্যুপ রান্না করেছি আর হোমমেড ফুচকা ভেজে দিলাম। নাস্তা খাওয়া শেষ করে ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছে, নেহু তোদের মধ্যে কি কিছু হয়েছে? যাক ভালো, শুনবে না কি হয়েছে? রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে হয়েছে। ভাবি বলল, প্রথম প্রথম এমন হয়, সময় দিয়ে দুজনে, তারপর সব ঠিক হয়ে যাবে। ঘুরতে যা দুজনে, কোথাও ঠিক হয়ে যাবে। জি, বাচ্চা দুটো দুদিকে কাঁদবে, আমি বুড়া বয়সে এইসব বেড়ানোর সময় নেই। 2 দিন পর ছেলের বউ আনতে হবে আমাকে। আর কথা না বাড়িয়ে রাতের রান্নার আয়োজন শুরু করি। ভাবি আমায় বলে, নেহু তোর রান্না করতে হবে না, তুই যা, আমি রাঁধছি। আমি তখন স্টার জলসা আর জি বাংলার নাটক নিয়ে বসলাম। এই 2 চ্যানেলের নাটক আমার ভীষণ প্রিয়। ভাবি রান্না করছে আর মা বাচ্চাদের রেখেছে। আমার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। নাটক দেখতে দেখতে ভাবি, ইস আমার জীবনটা যদি এমন হতো। নাটকের রোমান্স আর প্রেম দেখে ইচ্ছে হয় এমন কারো প্রেমে পড়তে, এমন কিছু আমার জীবনে ঘটুক। কিন্তু আদৌ তা হবে না আমার জীবনে। উনি রাতে আসলেন, আমি ওনার সামনেই আসিনি এবং কোনো নাস্তাও দিইনি। সব ভাবি আর মা করেছে। আজকে আমি আমার মতো স্বাধীন ছিলাম। রাতে আমি একা একা ঘুমিয়ে পড়েছি, কারো সাথে ঘুমাইনি। পরের দিন আমি আর কলেজে গেলাম না। ভাবিরা 11টায় চলে যায়। রান্নার দরকার হয়নি, কারণ গত রাতে রান্না ছিল। দুপুরে মেহেদিকে স্কুল থেকে আনতে যাই। বাবুনিকে কোলে নিয়ে বাবুনিটা আদর করে ডাকি, কিন্তু ওর নাম জান্নাত। আমাদের প্রত্যেকের বাসায় একটা একটা আদরের নাম থাকে। মেহেদির জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি। তখন ওর সহপাঠীর কয়েকজন মা আমার সাথে কথা বলতে আসে। ওরা আমাকে আগে থেকেই চেনে, কারণ আপুর বাসায় আসলে অনেক সময় মেহেদিকে স্কুল থেকে আমি নিয়ে আসতাম কিংবা আমি দিয়ে যেতাম। ওনারা আমার সাথে কুশলাদি বিনয় করে এবং আফসোস করে আমার আপুর মৃত্যুতে। আমাকে সান্ত্বনা দেয় আমি যেন সুন্দর মতো সংসার করি। কিছু সময় ওনাদের সাথে কথাবার্তা বলে আমি মেহেদিকে নিয়ে বাসায় চলে আসি। এসে ভাত খেয়ে ঘুমিয়ে থাকি বাচ্চাদের সাথে নিয়ে। বিকেলের দিকে উঠে মেহেদির টিচার আসে, মেহেদিকে ডেকে দিই পড়ার জন্য। টিচারকে নাস্তা দিই। উনি আসেন রাত 8টায়। এসেই গোসলে ঢোকেন। গোসল করে এসে আর খাবার খেলেন না, উনি বাহির থেকে খেয়ে এসেছেন। আমি টিভিতে সিরিয়াল দেখায় বিজি। উনি পাশে এসে বসে বললেন, পিল এনে দেব তোমাকে 1 পাতা, পিল খেও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলিনি। সেই রাতে উনি কাছে আসতে চাইলেন। আমি না করা সত্ত্বেও উনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার কাছে আসলেন। রাতটা আমার ভীষণ হতাশায় কাটল। ভাবি, সিরিয়ালের মতো কেন হয় না কাছাকাছি আশাগুলো? কেন থাকে না ভালোবাসা? সকালে আমাকে উনি বললেন, পিল খেয়ে নাও। আমি পিল খেয়ে নিলাম। পিল খাওয়ার পর থেকে মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়। আমার কেমন যেন লাগে, কিছু করতে ইচ্ছে করে না। সারাদিন শুয়ে থাকি। বাচ্চাদের টেক কেয়ারও করা হয় না। আমি যেন হাঁপিয়ে উঠেছি। কলেজ যেতাম, কোনো রকমে আসতাম। 1 মাসের মধ্যে আমার ওজন বেড়ে যায়। সারা দিন মাথা ঘোরাতো। ওনাকে বললে বলতো, তুমি সারাদিন শুয়ে বসে না থেকে বাইরে হাঁটতে তো পারো, তাহলে এমন লাগবে না। আমার তো হাঁটতেই ইচ্ছে করে না, তাহলে আমি বাইরে কেন হাঁটতে যাব? ফ্যামিলির কোনো কথার মধ্যে ওনার সাথে আমার কথা মিলত না। উনি আমাকে ইম্যাচুয়ার বলতেন। দিন যত যায় আরও দূরত্ব বেড়ে যায় ওনার সাথে। আমি পিল খাওয়া বন্ধ করে দিই। এরপর মাথা ঘোরানোটা একদম কমে যায়। আমি টোটালি শারীরিক সম্পর্ক বন্ধ করে দিই এবং একটা পর্যায়ে বলি ওনার সাথে আমার হবে না। উনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না আর বলতেন আমি বেশি কথা বলি। একদিন তো আমি বলেই ফেললেন, আমি নিশি আপুর মতো না, আমি নিশি আপুর মতো কখনো হতেও পারবো না। আমি চরম হতাশায় দিক বেদিক হারিয়ে ফেলি। বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি।
আম্মা আর ভাবিকে বলি যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুইসাইড করব। ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই। আমি চলে আসার পরের দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবুনিকে নিয়ে আসে। আমি ওদের ভালোবাসি, এটা সত্যি, কিন্তু আমি বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পেছনে ছুটতে ছুটতে। আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। কলেজ যেতাম প্রতিদিন। আমি বান্ধবীদের সহায়তায় আবার আগের লাইফে ফিরে আসি। আড্ডা, ক্লাস, ঘোরাঘুরি, কোচিং, হালকা সাজ, আনন্দেই থাকি। বিকেলে কোচিং শেষ করে 3 বান্ধবী মার্কেটে যাই, এটা সেটা খাই, আর বান্ধবীরা প্রেম করতে গেলে ওদের পাহারা দিই। 3টে মাস ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ আমি রাখিনি, এবং উনি বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার শুধু ফোন করে যাওয়ার জন্য। মেহেদি আর বাবুনিকে মা আর ভাবি রাখে। নানুর বাড়ির যাওয়ার আগের দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি। হঠাৎ মাঝরাতে আমাকে কেউ জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার হামিদ। উনি আমাকে বলে, কেন এমন করছো, কেন দূরে দূরে থাকছো, একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি ওনাকে বলি, ছাড়েন আমাকে, আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না। উনি আমাকে ছাড়লেনই না। উনি বললেন, আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। আমি বারবার বলি আমাকে ছাড়েন, আমার ভালো লাগছে না। ওনার জড়িয়ে ধরাতে আমি আরো ব্যথা পাচ্ছি গায়ে। আমি ওনাকে বলি, আপনাকে ভালো লাগে না, ছাড়েন আমাকে, তুমি আমার বউ, আমি তোমাকে ছোঁয়ার অধিকার রাখি, আমি একটা বাচ্চা চাই। এবার আমি চিৎকার করে আম্মাকে ভাইয়াকে ডাকা শুরু করি, কান্না করে দিই। বাসার সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি, ভাইয়া আমাকে মেরে ফেলেন, কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাখবেন না, আমি মরে যাব। ভাইয়া ভাবিকে বললেন আমাকে ওনার সাথে রুমে নিয়ে যেতে, আর আজ রাতটা আমার সাথে থাকতে বললেন। ভাইয়ার কাছে কাউসার হামিদ ভীষণ ভালো মানুষ, এবং আমার পরিবারের কাছেও উনি জামাই হিসেবে ভীষণ ভালো। ভাইয়া ওনাকে বললেন, আমরা নেহুকে বোঝাবো, একটু ধৈর্য ধরেন। পরের দিন আমি নানার বাড়ি চলে আসি। নানার বাড়ি এসে আমি মহা খুশি। আমার কাজিনদের সাথে একসাথে ভাত খাওয়া, পুকুরে গোসল করা, আর ফসলের ক্ষেতে আলের মধ্যে হাঁটা। আমার জীবনে সব দুঃখ যেন ভুলেই গেলাম। কাজিনদের সাথে ঘুমানোর মজাই আলাদা। গভীর রাত পর্যন্ত শুধু গল্প আর গল্প। নানার বাড়িতে আসার 10 দিন পর আমার ভাবি আসে মেহেদিকে নিয়ে। ভাবি এখানে আসার পর সব ভাবিকে খুলে বলি, আর এটা বলি ভাবি বিয়ে যখন হয়ে গেছে আর তখন তো আর কিছু করার নেই। উনি সারাদিন বাহির থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান। আমি যদি কথা বলি নিজে থেকে, তাহলে আমি নাকি বেশি কথা বলি। বাচ্চাদের নিয়ে খেললে এবং ওদের সাথে দুষ্টুমি করলে বলে আমার সংসারে মন নেই, আমার কোনো কথার দাম নেই। আমি তো মানুষ, তুমিও তো ভাইয়ার সাথে সংসার করছো, কত সুন্দর করে একে অপরের সাথে কথা বলো। এসব দেখলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। উনি তো আমাকে ভালোবেসে একটু জড়িয়ে ধরতে পারে, একটা চুমু তো দিতে পারে। আজ বিয়ে হয়েছে, এতদিন কখনো একটা চুমু দিয়েছি কিনা জিজ্ঞেস করো। উনি যখন কাছে আসে তখন বিষয়টা এমন, কাপড় খোলো, তারপর ওনার চাহিদা মিটলো, উনি আর কোনো আশেপাশে তাকাবেন না। আর একজন তৃপ্ত পেল কি তাও দেখার বিষয় না। আর পুরো শরীরের ভর কেন উনি আমার গায়ে দেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলে বলে আমি নিশিয়াপুর মতো না, আমি তো আপুর জায়গায়। আমার বয়স আর আপুর বয়স দেখো। আমি কিচ্ছু চাই না, আর 5টা মানুষ যেভাবে সংসার করে আমিও সেটা করতে চাই। আচ্ছা, আমি গিয়ে কথা বলবো তোর ভাইয়ের সাথে, তুই মেহেদিকে সাথে রাখ, ও টেক কেয়ার করিস। ভাবি চলে গিয়েছে। মেহেদিকে পেয়ে আমার কাজিনরা খুব খুশি। এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। আনন্দ যেন আমাদের আরো পেয়ে বসেছে। বিয়েতে আমাদের ঘরের সবাই আসে। কাউসার হামিদও আসেন বাবুনিকে নিয়ে। ওনাকে দেখে আমি আরো লুকিয়ে লুকিয়ে থাকি। আমার ওনার সামনে যেতেও ইচ্ছে করে না। গায়ে হলুদের দিন খুব সুন্দর করে শাড়ি পরে মেকআপ করেছি। এখন স্টেজে ভিডিওতে উঠবো সবাই মিলে, কিন্তু সামনে চেয়ারে বসে রয়েছেন সবাই। তাড়া দেওয়াতে আমিও উঠলাম। দেখলাম আমার দিকে তাকিয়ে আছে।
আমি দেখেও না দেখার ভান করে রইলাম। রাতের দিকে সব কাজিনরা মিলে গানের তালে তালে বিয়ে বাড়িতে যে যেমন পারছে নাচছে। না নাচলে কাজিনরা টানাটানি করে জোর করে নাচছিল। আমি যখন নাচছিলাম উনি তখন ছিলেন না। তখন রাত প্রায় 2টো। নাচানাচি আনন্দ করে সবাই যখন ক্লান্ত ফজরের আগে আগে করে ঘুমিয়ে যাওয়ার জন্য সবাই ঘরে ঢুকছি, তখন ভাবি আমাকে ডাকে, বলে কাউসার হামিদ ডাকছে। ভাবি আমার ব্যাগগুলো বের করে গোছাচ্ছে। ওনার নাকি ইমার্জেন্সি কাজ পড়েছে, চলে যেতে হবে। আমি বললাম, আমি কেন যাব, ওনাকে যেতে বলো। মা বলল, বিয়েটা গুরুত্বপূর্ণ না, স্বামীটা গুরুত্বপূর্ণ। ভাবি অবশ্য অনেক জোর করে বলেছে যেন বিয়েটা খেয়ে বিকেলে চলে রওনা দিই। আমি আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। বাবুনি তখন ঘুম, মেহেদিও ঘুমে। মেহেদিকে ডেকে তুলল আর বাবুনিকে আমার কোলে দিয়ে গাড়িতে তুলে দিল। উনি গাড়ি চালাচ্ছেন। বাবুনি আমার কোলে ঘুম আর মেহেদি আমার উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছে, পাগুলো সিটে দিয়ে। আমার দিকে কেমন রাগি রাগি লুকিয়ে তাকাচ্ছেন উনি। সকালে রাস্তা অনেক ফ্রি থাকে, যার কারণে 3 ঘন্টায় চলে আসি ওনার বাসায়। আজ অনেক মাস পর ওনার বাসায় আসি। বাবুনি আর মেহেদিকে বিছানায় শুয়ে দিই। উনি আমাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে, তোমার সমস্যা কি? আমার আবার কি সমস্যা হবে? জামাইয়ের ছোঁয়া ভালো লাগে না? জামাইয়ের সাথে কথা বলতে ভালো লাগে না, অথচ পরপুরুষদের ঠিকই ভালো লাগে। ওখানে এতগুলো ছেলের সাথে নাচছো, ওদের হাত ধরে ধরে, কাজিনের বন্ধুদের সাথেও নাচছো। আমি তো একা নাচিনি, আমার মেয়ে কাজিনও ছিল, দেখেননি? আর ওখানে অনেক নানিও ছিল। পেট দেখিয়ে নাচতে ভালো লাগে, শুধু জামাই ভালো লাগে না। আমি চুপ করে রইলাম, কোনো কথা আর বলিনি। তুমি এই ঘর থেকে একদম বের হবে না, বাবার বাড়িতেও যাবে না। আমার সাথে যাবে, আমার সাথে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কোনো কথাই বলছি না, কারণ আমার অনেক মন খারাপ। আজকে বিয়েতে সবাই কত মজা করবে, বৌভাতেও মজা করবে, আর উনি আমাকে অযথা নিয়ে আসলেন। উনি আমার পেটে হাত দিলেন এবং জড়িয়ে ধরে মুখে চুমু খেতে লাগলেন। আমি হাত সরিয়ে দিয়ে বললাম, আমি ক্লান্ত, আমি ঘুমাবো। আমি তো তোমাকে একটু আদর করছি। আমি ওনাকে দূরে সরিয়ে বলি, ঘুমাবো। রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাব, এমন সময় উনি আমার চুল ধরে আমার গালে কয়েকটি চড় মেরে দিলেন। মারতে মারতে বলতে লাগলেন, আমি ধরলে তোর ন্যাকামি বেড়ে যায়, নাটক বেড়ে যায় কেন? আমি কান্না করতে করতে বলি, আপনি আমাকে অযথা কেন মারছেন? তখন উনি বিছানার ঝাড়ু নিয়ে আমাকে আরো মারতে শুরু করেন। মারতে মারতে বলতে লাগলেন, আমার কথা শুনবি এখন থেকে। আমি মার খাওয়ার ভয়ে বলি, হুঁ শুনবো। কান্না করতে করতে বলি, আমাকে আর মারবেন না। উনি তবুও থামছেন না। মারতে মারতে আবার বলে, বাচ্চা নিব, তুই বাচ্চা নিবি। আমিও বলি, হ্যাঁ নিব, আমাকে ছেড়ে দেন। জীবনে আর কোথাও যাবি না, গেলে আমার সাথে যাবি আর আসবি। আমি কাঁদতে কাঁদতে হুঁ বলি। মারকে ভূতেও ডরায়। আমি একা বাসায়, কেউ ধরার নেই। আমাকে খুব মেরেছে, মার থেকে বাঁচতে এসব বলেছি। শলার ঝাড়ু ভেঙে সারা ঘর হয়েছে এবং আমার শরীরেও অনেকগুলো গেঁথে যায়। আমাকে শলার ঝাড়ু দিয়ে মেরেছে, পুরো শরীরে দাগ আর লাল হয়ে রক্ত উঠে আছে। খুব অসহায় ছিলাম সেই সকালটাতে। মারের ব্যথায় আমার জ্বর উঠে যায়। আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি। তার মধ্যে বাচ্চারা এত বিরক্ত করছিল, আমার সেদিন মরে যেতে ইচ্ছে করেছে। আমি 5 দিন অনেক কষ্ট পেয়েছি জ্বরে। তার মধ্যে ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা, ওনার সাথে দরকার ছাড়া কথা বলতাম না। যতটা পারতাম এড়িয়ে চলতাম। আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি। আমাকে ভার্সিটিতে ভর্তি হতে মানা করে, কারণ উনি বাচ্চা নেবেন। এর মধ্যে আমি মেহেদির সহপাঠীর মায়ের পরামর্শে এবং ওনার সাহায্যতে 3 মাস মেয়াদি ইঞ্জেকশনটা মারি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি। উনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন মারিয়ে দেয়। আমি মেহেদির স্কুলের নাম করে বের হয় বাসা থেকে। উনি আমাকে কোনো রকমে ভর্তি হতে দিবেন না। আমি আমার ভাই ভাবি মাকেও বলি, কিন্তু লাভ হয় না। এর মধ্যে আমার আপার পেনশনের টাকাগুলো পেয়ে যায়। আপা সরকারি চাকরি করত, তার মৃত্যুর পর তার পেনশন দিয়ে দেওয়া হয়। কাউসার হামিদ পুরো টাকা মাকে দিয়ে দেয়, উনি 1 টাকাও রাখেন না। আমার মা নিতে চায়নি, কিন্তু জোর করে দিয়ে দেয়। পরে আমার মা ব্যাংকে বাচ্চাদের নামে টাকাগুলো রেখে দেয়।
প্রতি পিরিয়ডের ডেটে তিনি অপেক্ষায় থাকে এবার কনসিভ হলো কিনা। ইঞ্জেকশন মারার পর থেকে আমার পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। এইভাবে 4 মাস কাটার পর উনি গাইনি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে কিছু টেস্ট আর কনসিভের ওষুধ লিখে দেয়। আমি বলি টেস্ট এখন করবেন না, আগে 1 মাস ওষুধ খেয়ে দেখি। আমি ওষুধ মুখে নিতাম কিন্তু খেতাম না, ফেলে দিতাম। এর মধ্যে আমার মা মারা যায়। আমি অনেক বেশি ভেঙে পড়ি। বাচ্চার চিন্তা ততদিনে একটু উনি অফ রাখছেন। মা মারা যাওয়ার পর থেকে এতটাই ভেঙে পড়েছি বলার মতো না। ওখানে 15 দিন থাকার পর উনি আবার বাসায় নিয়ে আসেন। মা মারা যাওয়ার পর থেকে উনি আমাকে আর প্রেশার দেন না। আমি আমার নিজের মতো থাকি বাচ্চাদের নিয়ে, এবং আমি এই লাইফটা মেনে নিয়েছি। কয়েক মাস কেটে যাওয়ার পর আমি ওনার সাথে বসি এবং আমার সমস্ত অভিযোগ চাওয়া পাওয়া ওনাকে বলি। আমি শুধু এইটাই বলি, বিয়ে যখন আমার সাথে আমার হয়েছে, আপনি আমার স্বামী। আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমার জীবনে ভাবার কোনো চেষ্টা বা ইচ্ছেই নেই, কিংবা আমি আপনার থেকে ডিভোর্স নিয়ে দ্বিতীয় বিবাহ করাও পসিবল না। তাহলে বাকি জীবন যখন একসাথে যাবে, তাহলে আমাদের উচিত মিলেমিশে সুন্দর করে সংসার করা। আপনি পড়াতে চাননি, আমি তাই আর ভর্তিও হইনি। আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছি। আপনি যেভাবে চাইছেন সেইভাবেই সংসারটা সামলাচ্ছি। আমার সাথে একটু মিলেমিশে থাকুন, আমার চাওয়াটাকে প্রাধান্য দিন, আমাকে ভালোবাসুন। কি বলতে চাইছো, তোমাকে ভালোবাসি না? আরে তোমার যা লাগে সব টাইম টু টাইম এনে দিচ্ছি। খাওয়া, জামা, কাপড়, টাকা পয়সা, কোনো কিছুর অভাব তো রাখছি না। আমি তোমাকে ধরতে গেলে তুমি দূরে সরে যাও, আমার হাত সরিয়ে দাও। আর তুমি এত কথা বলো কেন? তোমার মাথায় ঘিলু নেই? কোথায় কি কথা বলতে হবে বিন্দুমাত্রও জানো না। তোমাকে কিভাবে ভালোবাসবো তা জানা নেই। তুমি কখনো নিশির মতো হতে পারবে না। আমি চুপ হয়ে যাই। পারিবারিকভাবেও কয়েকবার বসি, কিন্তু ঘুরে ফিরে সবাই আমার দিকে আঙুল তুলে বলে আমি সুখে আছি, তাই আমাকে ভূতে গুতোয়। আমি ভাত কাপড়ের অভাবে নেই, কোনো কিছুর অভাবে নেই, তাই আমি এত জ্বালায়। কষ্টে থাকলে নাকি বুঝতাম কয়েকদিনে কয়েক মাস যায়। এরপর থেকে আর কোনোদিন অভিযোগ করিনি, চুপচাপ সব মেনে নিয়েছি, এবং উনি কাছে আসলেও আর দূরে সরিয়ে দিইনি। উনি মাসে কয়েকবার কিংবা সপ্তাহে একবার কাছে আসতেন। আমি না করিনি এরপর থেকে। এইভাবে কয়েক বছর কেটে যায়। আমার বাবুনিও বড় হয়। মেহেদির রুম আলাদা করে দিই। মেহেদি একা ঘুমায় আর বাবুনি আমাদের সাথে থাকে। আমি ওনার অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতাম না। সময় যত যাচ্ছে আমি তত বেশি সুন্দরী এবং দেখতে অনেক মিষ্টি হয়ে যাচ্ছি। আমার চেহারার উজ্জ্বলতা এবং শারীরিক পরিবর্তন দিনকে দিন বেড়ে যাচ্ছিল, এটা সবাই বলতো। কেউ বিশ্বাস করতো না আমি বিবাহিত। আমি নিজে ওনার সঙ্গ পেতে চাইতাম। ইদানিং নিজের থেকে ওনার কাছে যাই, কিন্তু উনি কখনো এটার মূল্যায়ন করেনি। বলতো আমার শারীরিক সমস্যা হচ্ছে। মানুষের এত দৈহিক চাহিদা থাকা ভালো না। আমি যখন ওনার সঙ্গ চাইতাম উনি এড়িয়ে যেতেন, এবং ওনার ইচ্ছে মতোই হতো। একসময় আমি ওনাকে বলি আমি যদি বাহিরে পরকিয়া করি তাহলে এর জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। তিনি আমাকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলেন, বাইরে কেন পরকিয়া করবি? আমি দিয়ে তোর হচ্ছে না? তিনি আমাকে মেহেদি স্কেল দিয়ে অযথা আঘাত করলেন। বললেন, ছেলেরা 80 বছরের হলেও তোর থেকে ইয়াং মেয়ে পায়, আর বাচ্চা জন্ম দিতে পারে। যেমন আছিস, যেভাবে থাকবি, বেশি সুখে আছিস, এই জন্য এত সমস্যা। আমি বলি অনেক সুখে আছি, আর কিছু বলি না। উনি রাতে আমাদের সাথে আর ঘুমায়নি, মেহেদির সাথে গিয়ে ঘুমায়। আমিও ডাকিনি। এরপর থেকে আমাদের বিছানা একদম আলাদা হয়ে যায়। আমি বাবুনিকে নিয়ে আমার রুমে থাকতাম। উনি সপ্তাহ কিংবা মাসে আমার রুমে মাঝরাতে আসতেন। ওনার চাহিদা হয়ে গেলে আবার চলে যেতেন। আমি ওনাকে বলি, যায়েন না, আপনার বুকে ঘুমাতে চাই। উনি বলে, এত ঘুমানো লাগবে না। কয়েকবার চেষ্টা করেছি একসাথে ঘুমানোর, কিন্তু এরপর আর কখনো আমি ডাকিনি, আর উনিও আসেননি। তবে ওনার চাহিদা হলে মাঝরাতে আসলে আমি কখনো না বলতাম না। বিয়ের 4 বছর পর হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে যায়। ওনার হাতে পায়ে পানি চলে আসে, মাথা ঘোরায়, বমি করে। দীর্ঘদিন যাবৎ কলেজে যেতে পারে না। সবসময় কোমরের পেছনে ওনার ব্যথা করে, এবং মূত্র ত্যাগ করার সময় উনি কান্না করে দেয়। ডাক্তার ঔষধ প্রথম থেকে চলতে থাকে। উনি কিডনি একটি পুরো ড্যামেজ এবং আরেকটি 15% কোনোরকম ভালো আছে।
আগেও কোমরে ব্যথা করতো, উনি মনে করতেন সারাদিন বসে থাকতে হয়, এই জন্য নর্মাল ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে খেতেন। ওনাকে এমার্জেন্সি মেডিকেলে ভর্তি করানো হয়। আমার ভাই ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। আমি হাসপাতাল আর বাচ্চাদের টেক কেয়ার করি। পুরো সব আমার কাঁধে চাপে। আমি বাচ্চাগুলো ভাবির কাছে দিয়ে আমি হাসপাতালে থাকতাম, ওনার পাশে বসে থাকতাম, ওনার মাথায় হাত বুলিয়ে দিতাম। সবসময় বলতাম, আপনার পাশে আছি, আমি আপনাকে ছেড়ে যাব না। ডাক্তাররা কিডনির প্রতিস্থাপনের জন্য বললেন এমার্জেন্সি। আমার ভাই আর তার কলিগরা অনেক খোঁজ করতে লাগলেন। কিডনি কেউ সেল করতে রাজি হয় না, আর যারা সেল করবে বলে তাদের সাথে কোনো কিছু মিলে না। তখন মনে হয়েছিল এত গরিব অসহায় মানুষ আছে যাদের টাকার অনেক প্রয়োজন, সারাদিন হাত পেতে থাকে টাকার জন্য। আমরা 10 লাখ টাকা দিব বলছি, তারপরেও তারা রাজি হয় না। অনেক খোঁজাখুঁজির পর ভাগ্যক্রমে একজনকে পেয়ে যায় এবং তার সাথে সব ম্যাচ করে। এমার্জেন্সি পাসপোর্ট বানিয়ে তাকে পাশের দেশ ইন্ডিয়াতে নিয়ে যাই। ইন্ডিয়ায় যাওয়ার আগে তার পরিবারের হাতে ক্যাশ 2 লক্ষ টাকা দিই আমরা, এবং বাকি 8 লাখ অপারেশনের আগের দিন দিয়ে দেবো বলি। ভারতে যাওয়ার পর হোটেলে উঠি। অপারেশনের জন্য সমস্ত প্রস্তুতি শেষ। 2 দিন পর অপারেশন হবে। যে লোকটাকে নিয়ে আমরা ভারতে যাই, অপারেশনের আগের দিন শুধুমাত্র উনি ওনার পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়। ওনার সাথে কোনো টাকা পয়সা কিছুই ছিল না যে গাড়ি ভাড়া দিয়ে আবার বাংলাদেশ যাবে। অনেক খোঁজ করেছি কোনো বিপদে পড়ল কিনা, কিন্তু ওনাকে খুঁজে পেলাম না। এদিকে কাউসার হামিদের জীবন মৃত্যুর খুবই কাছে। ডাক্তাররা বলে দেয় 7 দিনের মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে না পারলে ওনাকে বাঁচানো পসিবল না। উনি পুরো লাইফ সাপোর্টে। আমার ভাই ইন্ডিয়ার অনেক দালাল ধরে একটি কিডনি নেওয়ার জন্য। ভারতে অনেক অনেক দালাল চক্র আছে যারা মানুষের অঙ্গ এবং চোখ দেয়, কিডনি এসবের বিজনেস করে। 3 দিন পার হয়ে যায়, কোনো কিডনি সেলার খুঁজে পায়নি। কিডনি সেলার পেলেও ম্যাচ হচ্ছে না। যার তার থেকে তো আর কিডনি নেওয়া যায় না, যদি ম্যাচ না হয় সব কিছু। আর ওনার কষ্টও আমার সহ্য হচ্ছিল না। একটা কিডনি নিয়েও অনেক বাধা নিষেধ এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে অনেক সুস্থভাবে বাঁচা যায়। এতদিনে এটা বুঝেছি মেডিকেলে থাকতে থাকতে। শেষ মুহূর্তে আমি বলি আমি কিডনি দিব যদি আমার সাথে সব মিলে যায়। আমি মেডিকেলে সব টেস্ট করাই এবং আল্লাহর অশেষ রহমতে সব মিলে যায় ওনার সাথে আমার ভাই সেদিনও নির্বাক ছিলেন, একটা টু শব্দ করেনি। শুধু জড়িয়ে ধরে কান্না করে বলেছেন, একটা ভাইয়ের জন্য, 2টা সন্তানের পিতার জন্য আমি আমার বোনটার জীবন নষ্ট করে দিলাম। কাউসার হামিদ কখনো আমার ভাইকে বউয়ের ভাইয়ের চোখে দেখেনি এবং আমার পরিবারও তাকে নিজের পরিবার মনে করে। কাউসার হামিদ আমার পরিবারের জন্য ভীষণ ভালো ছিল। অপারেশনের আগের মুহূর্তে আমার শুধু কান্না আসতো আর নামাজ পড়তাম, কিন্তু ওনার চেহারা আর কষ্ট দেখলে নিজের সব কষ্ট ভুলে যেতাম। অপারেশনের আগে উনি আমাকে বললেন, আমার কিছু হলে তুমি আমার 2 সন্তানকে আগলে রাখবে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে উনি ওনার 2 সন্তানকে আমার হাতে তুলে দিয়ে যায়। যদি অপারেশনের সময় ওনার কিছু হয়ে যায়, মৃত্যু ভয় সবারই থাকে। কাউসার হামিদ এটা জানে। ওনার সাথে আমার মনের মিল না হলেও আমি সন্তানদের ভীষণ ভালোবাসি এবং ওদের আজীবন আগলে রাখব। অপারেশনের 1 দিন আগে থেকে আমার একদম ভারী খাওয়া নিষেধ, শুধু লিকুইড জাতীয় খাবার খেতে দেয়। আমাকে ভর্তি করিয়ে নেয় এবং পুরো অবজারভেশনে রাখে 1 দিন আগে থেকে। আল্লাহর অশেষ রহমতে কিডনি প্রতিস্থাপন ভালোভাবে হয়ে যায়। আমার 5 ঘন্টা পর হুঁশ আসে অপারেশনের পর, আর ওনার 1 দিন পর। আমাকে 11 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং আমাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে বলে এবং আজীবনের জন্য কচু, কচির লতি, কচুর শাক, ফুলকপি, মূলা অনেক অনেক খাবার খেতে নিষেধ করে এবং এটাও বলে খেলে খুব অল্প পরিমাণ, না খেতে পারলে তোমার জন্য ভালো। অপারেশনের পর হাসপাতালে থাকাকালীন কাউসার হামিদের চোখে মুখে আমার জন্য ভালোবাসা খুব করে চোখে পড়ে আমার। উনি বেডে শুয়ে আছে, অথচ আমাকে উনি খাওয়ার সময় এটা সেটা খাইয়ে দিত। আমার চুলের লেয়ার কাটছিল, ওনার হাতে সেলাইন চলছে, অথচ অনেক সময় আমার চোখের সামনে আসা চুলগুলো উনি সরিয়ে দিতেন। ভারতে 3 মাস থাকার পর আমরা বাংলাদেশে আসি এবং 3 মাস পর আবার যেতে বলে। ভারতের ডাক্তার নার্সরা অনেক মানবিক এবং ওখানে চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক হাতের নাগালে। টেস্টের টাকাও অনেক কম লাগে।
পালিয়ে যাওয়া লোকটা বর্ডার দিয়ে নাকি লুকিয়ে বাংলাদেশে এসেছে। কাউসার হামিদ ওনাদের থেকে 2 লাখ টাকাটা নিতে নিষেধ করে দেয়, আর টাকাটা নিতে চাইলেও আর নেওয়া যেত না, কারণ টাকাটা তারা খরচ করে ফেলে, আর দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই। দেশে আসার পর আমার সংসারটা প্রাণ ফিরে পায়। উনি কলেজে যেতেন না, মেয়েদের স্কুলে চলে যেত। বাবুনিকে স্কুলে দিয়ে আসার পর উনি আর আমি পুরো ঘরময়। উনি আমার সাথে কথা বলতেন, রান্নাঘরে চেয়ার নিয়ে বসে থাকতেন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিতেন। যেদিন ওনার খারাপ লাগতো, শুয়ে থাকতো বিছানায়, আমাকে বলতো তুমি রুমে সব নিয়ে এসে কাটাকাটি করে নাও। আমিও রুমে তরকারি সব নিয়ে এসে নিচে বসে কুটে নিতাম, আর উনি খাটে শুয়ে থাকতেন। আমাকে একটু পর পর নেহা নেহা বলে ডাক দিতেন। একসাথে খাবার খেতাম, বাবুনির সাথে খেলতাম। আর মেহেদি বড় হয়ে যাওয়াতে লজ্জা পেত আমাদের সামনে বেশি সময় বসলে। উনি অসুস্থতা হওয়ার পর শারীরিক সম্পর্ক একদম অফ, তবে আমি মানসিকভাবে ভীষণ খুশি ছিলাম। আমরা ধীরে ধীরে আবার সুস্থ জীবনে ফিরে গেলাম। উনিও কলেজ যাওয়া শুরু করলেন। কলেজ গেলে আমাকে 1 ঘন্টা পর পর ফোন দিয়ে বলতেন, নেহা কি করছো তুমি? নেহা আসার সময় কি আনবো? নেহা এটা করো, ওটা করো। আমার ভীষণ ভালো লাগতো। উনি এবার বলতে লাগলেন, নেহা এবার তুমি একটা বাচ্চা নিয়ে নাও। বাবুনিও বড় হয়ে গেল, 6 বছর চলছে, এবার একটা বাচ্চা নিয়ে ফেলো। আমি কখন মরে যাই কে বলতে পারে? তাছাড়া তোমার নিজের একটা সন্তান হোক। আজকাল দুনিয়ায় অনেক কঠিন, নিজের সন্তানরা দেখে না, সেখানে কখনো যদি মেহেদি আর বাবুনি তোমাকে না দেখে? আপনি এত চিন্তা করিয়েন না। দেখবে না কেন? অবশ্যই দেখবে। আমি সিদ্ধান্ত নিলাম এবার একটা বাচ্চা নেব। আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা বাদ দিলাম। একদিন উনি আমাকে বললেন, নেহা রেডি হয়ে নাও, একটু বাইরে যাব। কোথায় নিয়ে যাবেন আপনি? চলো, গেলে দেখতে পাবে। অতঃপর ব্যাংকে নিয়ে গিয়ে আমাকে ওনার অ্যাকাউন্টের নমিনি করিয়ে দেয় এবং এর কয়েকদিন পর ওনার বাড়িটা আমার নামে হেবা করে লিখে দেয়। আমি বলি, বাড়ি লিখে কেন দিচ্ছেন? আমার কিছু তো দরকার নেই। আমার এত সম্পদের উপর লোভ কোনো কালেই ছিল না, কারণ আমিও যথেষ্ট ধনী পরিবারের সন্তান। উনি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেলেন। নিয়মিত চেক আপে ছিলেন, তারপরেও হঠাৎ করে আবার পেন শুরু হয় ওনার। পরে মেডিকেলে নিয়ে যাই এবং সেখানে টেস্টে আসে কিডনির অবস্থা ভালো না। আমার ভাই কোনো কিছু না ভেবে ইন্ডিয়ায় নিয়ে যায়। যে ডাক্তারের আন্ডারে ওনার অপারেশন হয় ওনার কাছে নিয়ে যায়। উনি আবার এমার্জেন্সি ভর্তি করিয়ে দেয় এবং ডায়ালিসিস আবার শুরু করেন। উনি একদম ভেঙে পড়েন। আমি সব সময় ওনাকে সাহস দিই, বলি আপনি ভেঙে পড়বেন না, দরকার হলে আমার বাকি একটা কিডনিও আপনাকে দিয়ে দিব। উনি বলে, নেহা এমন বলো না। মেডিকেলে থাকা অবস্থায় প্রায় রাতেই উনি ঘুম থেকে ধরপড় করে উঠে যেতেন আর বলতেন, নেহা আমাকে নিশি এসেছে নিয়ে যেতে, আমি এমন স্বপ্ন দেখলাম। আমি বলি, এমন কিছু হবে না। আমি ভাবিকে ফোন করে বলি এবং কিছু দান সাদকা করে দিতে বলি। মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে উনি শুধু আপুকে, ওনার মাকে, বাবাকে স্বপ্নে দেখতেন আর বলতেন, নেহা আমি মনে হয় আর বাঁচব না, আমার কিছু হলে বাচ্চাদের দেখবে তুমি। আমি সবসময় বলতাম, কিচ্ছু হবে না আমার। মেডিকেলে থাকা অবস্থায় উনি 2013 সালের 8 জুন সকালে আমাকে বলেন, নেহারে একটা বাচ্চা তো হলো না। আমি বলি, আপনি সুস্থ হন, ইনশাআল্লাহ হবে। উনি তেমন নাস্তাও খেলেন না। নার্স বকাবকি করলো, কেন নাস্তা খাচ্ছেন না, ওনার শরীর অনেক দুর্বল। আমার হাত ধরে বলে, নেহা তুমি একটু সামনে আসো, তোমাকে কয়েকটা চুমু দিই। উনি এটা প্রায় করতেন, আমাকে চুমু দিতেন। আমি মুখটা সামনে নিই, উনি আমাকে চুমু দিলেন কপালে, গালে। এরপর দুপুরের দিকে উনি ঘুমিয়ে যান। আমি হোটেলে গিয়ে গোসল নামাজ শেষ করে ভাইয়াকে একটা ভাতের হোটেলে ভাত খেলাম। ভাত খেয়ে আস্তে আস্তে হেঁটে আসছি, তখন মেডিকেল থেকে ফোন করে এমার্জেন্সি যেতে। আমরা কাছাকাছি ছিলাম, দৌড়ে যাই। আমি 2টার দিকে যাই মেডিকেল থেকে। আজকে কিছুটা সুস্থ ছিলেন উনি। হঠাৎ কি হলো? ওনাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। লাইফ সাপোর্ট দেওয়ার আধা ঘন্টা পর উনি ব্রেন ডেড করেন। 2013 সালের 8ই জুন আমি বিধবা হয়ে যাই। আমার 5.5 বছরের সংসার ছিল। ওনাকে ধরে 12 বার বলছিলাম, উঠে যান না, আপনাকে ভালোবাসি আমি। আমার ভাই মেডিকেলে ঝামেলা নিয়ে বিজি। বিদেশ থেকে দেশে লাশ আনা অনেক ঝামেলা। আমি নিথর হয়ে হাসপাতালের করিডোরে বসে আছি। আমার ভাই লাশ আনার জন্য দালাল ধরে।
4 দিন পর দালালের মাধ্যমে 1,10,000 টাকা ঘুষ দিয়ে বিমানে করে লাশ সহ নিয়ে দেশে ফিরি। মেহেদি আর বাবুনিকে জড়িয়ে ধরে বলি, তোমাদের বাবাকে ফিরিয়ে আনতে পারিনি আমি। দেশে আনার পর ওনাকে দাফন দেওয়া হয় ওনাদের পারিবারিক কবরস্থানে। আমি যে কি পরিমাণে ভালোবাসি সেটা আমি যেন ওনার মৃত্যুর পর হাড়ে হাড়ে বুঝতে পারছি। কাউসার হামিদ আমাদের ছেড়ে চলে যাওয়ার পর জীবন যেন অনেক কঠিন হয়ে গেল। ছোট ছোট 2টা বাচ্চা আপুর, আর উনি আমার কাছে আমানত রেখে গেলেন। উনি দুনিয়া ছেড়ে যাওয়ার 40 দিনও হয়নি, এর মধ্যে ওনার পরিবার সম্পদ নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। ওনার বোনেরা বাবুনি আর মেহেদির দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ ওনার পেনশনের মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যাবে এবং সম্পদের ভাগ দেওয়া থেকে বেঁচে যাবে। আমার ইদ্যত পালনও শেষ হয়নি, তার মধ্যে ওনারা এসব শুরু করেছেন। আমাকে বলতো, তুমি অল্প বয়সী একটা মেয়ে, বয়স আর কত হলো, তোমার সময় বয়সী কারো এখনো বিয়েও হয়নি, তার চেয়ে তুমি নিজের জীবন গুছিয়ে নাও। ইদ্যত পালনের আগে ওনার ফ্যামিলির সবাই আমার বিয়ে নিয়ে পড়েছে। উনি মারা যাওয়ার পর ওনার বোনও বলল, ওনার বোন থেকে নাকি উনি 5 লাখ টাকা নিয়েছে, আর ওনার ফুফুর ছেলের থেকে 2 লাখ টাকা, এরকম করে প্রায় 21 লক্ষ টাকার হিসাব আমাকে দেয়। ঘরোয়া বৈঠকও হয়। তখন আমার ভাইও বলে, এত টাকা নিয়েছে, আমাদের তো কোনোদিন কিছু বলেনি এবং সে ধার করার মতো মানুষও না, কিন্তু ওনারা বলে আমাদের থেকে নিয়েছে, এখন ফেরত দিবেন, কথা শেষ। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? আমাদের ছেলে আমাদের থেকে টাকা নিয়েছে, এটার আবার প্রমাণ কেন রাখবো? তোমরা টাকা দিতে না পারলে সম্পদ দিয়ে দাও। আপনাদের থেকে টাকা নিয়েছে, তাহলে দাফনের সময় খাটিয়া ধরে রাখেন নাই কেন? আমরা তো এত অমানবিক না। আমার ভাইয়ের সাথে তারা রীতিমতো ঝগড়া শুরু করে। তখন আমার ভাই বলে, উনি মৃত্যুর আগেও বলেছে উনি কোনো ধরনের টাকা কারো কাছ থেকে ধার নেননি এবং আমাদের বলেও যাননি। ওনারা বলেন, কাউসার হামিদ তোমাদের থেকে গোপন রাখতে বলেছে, তাই গোপন রেখেছি। এটা নিয়ে ওরা অনেক বেশি ঝামেলা করে এবং ওনার রাস্তার পাশের জায়গাগুলোতে ওরা দোকান বেঁধে ফেলে। আমি ভাইকে বলি, আর ঝামেলা করিয়েন না, এখন এইসব ইচ্ছে করছে না, ইদ্যতটা একটু পালন করি, তারপর দেখা যাবে। গ্রাম থেকে আমার একটা খালা আর খালাতো ভাই আসে আমার সাথে থাকার জন্য। খালাতো ভাইয়ের বয়স 16 বছর। সে মেহেদি বাবুনিকে স্কুল থেকে দিয়ে আসতো, নিয়ে আসতো এবং মাঝে মাঝে আমার খালা বাজার করে আনতো। বেশিরভাগ বাজার আমার ভাই করে দিত। আমাকে ওনার শূন্যতা অনেক পোড়াতো। শেষের একটা বছর ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আবার নিজেকে এটা বলে সান্ত্বনা দিতাম, আমার আপুর কাছে আছে, আল্লাহ তাদের জান্নাত দিয়েছে, জান্নাতে তারা শান্তিতে আছে। কিন্তু আমারও তো স্বামী হয়, আমি কার সাথে থাকবো জান্নাতে? এটা বলেও কান্না আসে। আমি কখনো নামাজে দাঁড়িয়ে ওনার সাথে জান্নাতে থাকার কথা আল্লাহকে বলিনি, কারণ আমার আপুর সাথে কে থাকবে? আপু যদি দেখে ছোট বোনের সাথে কাউসার হামিদ, ওনার ব্যবহৃত সব জিনিস ধরে ধরে দেখতাম, বাচ্চাদের জড়িয়ে ধরে থাকতাম। একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি কি আবার বিয়ে করে ফেলবে? আমাদের ছেড়ে চলে যাবে আমাদের রেখে? মেহেদির মাথায় কি এসেছে তা আমার জানা নেই। আমি বলি, কেন বাবা, এমন কেন বলছো? সবাই বলে তোমাকে বিয়ে দিয়ে ফেলতে, তখন তো তুমি আমাদের ছেড়ে চলে যাবে। মা তুমি আমাদের ছেড়ে যাবে না, আমাদের ধরে বলো। আমি তখন মেহেদিকে জড়িয়ে ধরে বলি, না বাবা, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। এর মধ্যে আমাদের ইদ্যত শেষ হয় এবং আমার খালাতো ভাইটা গ্রামে চলে যায়। তার লেখাপড়ার ব্যাঘাত হচ্ছিল। মেহেদি আর বাবুনিদের নিয়ে আমার একা পথ চলা শুরু হয়। আমি তাদের মা এবং তাদের বাবা। তাদের স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা, রান্না বান্না, বাজার সব আমি করতে লাগলাম। এর মধ্যে ওদের বাবার অফিস থেকে এককালীন একটা মোটা অঙ্কের টাকা পাই আমি এবং সেটি ব্যাংকে রেখে দিই। ওদের বাবার 5টি দোকান ছিল, সেগুলো দিয়ে সংসার চলত। কাউসার হামিদের পরিবার সম্পদ নিয়ে আবার ঝামেলা শুরু করে। কাউসার হামিদের পৈতৃক সম্পদগুলো ওরা ভোগ দখল শুরু করেছে। আমি আমার ভাইয়ের সাহায্যতে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে থানায় মামলা করি। অনেক থানা মামলা বৈঠক শেষ করে সম্পদগুলো আমার আয়ত্তে নিয়ে নিই। তবে গ্রামেরগুলো ওনাদের আয়ত্তে থাকে। আমি আর ঝামেলা করি না এবং ওনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই। জীবন চলছে জীবনের ন্যায়। জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়। মেহেদির এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি করাই। তখন ওর বড় ফুফুর সাথে আবার সম্পর্ক ঠিক হয়।
এবং ওনার যাতায়াত বেড়ে যায় আমার বাসায়। ওনার কলিজা জ্বলে সবসময় ভাইয়ের বাচ্চাগুলোর জন্য। ওর বড় ফুফুর যাতায়াত বেড়ে যায়, পর ছোট ফুফুরও যাতায়াত বেড়ে যায়। বাসায় আসতো, আমার জন্য আফসোসের সীমা থাকতো না। আমার জন্য হায় হুতাশ করতো। ওনারা আসলে আমি যথেষ্ট মেহমানদারি করতাম, তবে এত বেশি মিশতে চাইতাম না। ওনারা এলেই কিভাবে দুটা খাওয়িয়ে বিদায় করব সেই চিন্তা থাকতো আমার। মেহেদি সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার কাছে একটা মোবাইলের আবদার করে। এখনকার যুগে ওর সব বয়সী সবাই মোবাইল ব্যবহার করে, আমি আর না করিনি। ওর একটা মোবাইল কিনে দিলাম। এই মোবাইল কেনার পর থেকে ছেলে আর মহা বিজি। খেতে গেলে মোবাইল টিপে একটু পর পর বাহিরে যায়। বুঝলাম ছেলে মনে হয় কারো প্রেমে পড়েছে। ও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি ওর মোবাইল চেক দিই, দিয়ে দেখি ওর বড় ফুফুর মেয়ের সাথে ওর প্রেম আলাপ এবং সম্পর্ক বহুদূর এগিয়ে গিয়েছে। চ্যাটিংয়ে দেখলাম বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলেছে। আমার মাথায় হাত। আমার কাছে মেহেদি তখনও পিচ্ছি। আমি যথারীতি ওর বন্ধু বান্ধব সহপাঠীদের থেকে খবর নিই এবং ওরা প্রায় সময় দেখা করে, ঘুরতেও যায়। আমি মেহেদিকে বুঝাই এবং বলি, বাবা তোমার বয়স এখন ভালো লাগার বয়স। তাই বলে ওর সাথে, বাবারে তোমাদের বাবা নেই, মা নেই, আমি তোমাদের সব। আমি চাই তোমরা ভালো থাকো। বাবা একটা বয়সে গিয়ে, একটা জীবনে গিয়ে তারপর এসব করো। আর তোমার এই বয়সে বন্ধু বান্ধব তো থাকতেই পারে। বাবা তুমি তোমার বড় ফুফুর মেয়ের সাথে এতটুকু সম্পর্কে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। ওরা তোমাদের ক্ষতি চায় এবং তুমি তো জানো কিভাবে তোমার বাবার সম্পদ ওরা নিয়ে ফেলতে চায়। মেহেদি আমায় বলে আমি আর ওর সাথে কথা বলবো না। আমি তাকে বিষয়টা বিশ্বাস করি এবং তাকে অবজারভেশনে রাখি। তার বড় ফুফুর বাসায় আসা একদম বন্ধ করে দিই, কিন্তু যথারীতি ও ঠিকই আবার সম্পর্ক রেখেছে এবং আমি ওর মোবাইল চেক দিয়ে বুঝি ও চ্যাটিংগুলো ডিলিট করে দেয়। ও ঘুমন্ত অবস্থায় ওর মোবাইল চেক দিই। ওর কয়েকদিন পরও মোবাইলের লকটা আইলক করে দেয়। আমি বিষয়টা আমার ভাই ভাবিকে জানাই এবং আমি নিজেও বিষয়টা নিয়ে অনেক অসুস্থ হয়ে যাই। একে তো আমার একটা কিডনি, তার মধ্যে প্রায় সময় শারীরিক অসুস্থতা ফিল করি। এখন আবার এগুলো আর ভালো লাগছিল না। আমার ভাই বিষয়টা শুনে রেগে মেগে একদম আগুন। মেহেদিকে বকা দিয়ে ওর ফোন নিয়ে ফেলে। এরপর ছেলে আমার কয়েকদিন ভীষণ ভালো ছিল, কিন্তু এরপর খেয়াল করলাম প্রায় সময় ও রুমের দরজা বন্ধ রাখে এবং বাহির থেকে অনেক দেরিতে আসে। 2 মাস পর আমি ওর বইয়ের ভিতরে আইফোন দেখতে পাই, তাও নতুন ভার্সন। আমি ওর সহপাঠীর মাধ্যমে জানতে পারি ওর বড় ফুফু প্রায় সময় ওর কলেজে আসে এবং সে মোবাইল মার্কেটে নিয়ে গিয়ে 1,18,000 টাকা দিয়ে কিনে দেয়। এর মধ্যে ওর এইচএসসি পরীক্ষা শেষ হয়। আমার ভাইকে আবার বিষয়টা বলি এবং আমার ভাই রেগে গিয়ে ওরে কয়েকটা চড় দেয়, মোবাইলটা ভেঙে ফেলে। আমার চোখের পানি বাঁধ মানে না, কারণ মেহেদি এমন করবে আমার কল্পনা ছিল না। তখন মেহেদিকে আমি বারবার অনুরোধ করি, বাবারে এমন করিও না, তুমি একটা বয়সে একটা পজিশনে যাও, আমি নিজে তোমাকে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করাবো। মেহেদি আর কিচ্ছু বলে না এবং কয়েকদিন ঠিক ছিল। করোনার সময় ঘরে ছিল আর আমার চোখের সামনে ছিল কয়েক মাস। একদিন আমাকে বলে, মা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, বন্ধুদের সাথে একটু ঘুরে আসি। সন্ধ্যার আগে বাসায় চলে আসব। ও দুপুর 11টায় ঘর থেকে বের হয়। আমি নর্মালি ওরে কিছু বলি না। আমি মনে করেছি ও বন্ধুদের সাথে যাবে। সারাদিন যায়, সন্ধ্যার সময়ও বাসায় আসে না। রাত 8টার দিকে ফোন করে বলি, বাবা কোথায় তুমি? আমাকে বলে, মা আমি আসছি একটু পর। আমার ছেলে বাসায় আসে রাত 9টায়। 2020 সালের নভেম্বর মাসের 20 তারিখ আমার ছেলে বিবাহ করে। 2 দিন পর আমার শ্বশুরবাড়ি এক রিলেটিভ আমাকে ফোন করে বলে, মেহেদি তো অ্যানিকে বিবাহ করেছে, কোর্ট ম্যারেজ। অ্যানি আমার ছেলের 1 বছরের ছোট ছিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলে ও? সেদিন আবার মেহেদি গাড়ি গ্যারেজে নিয়ে যাবে বলে ঘর থেকে বের করে। সারাদিন যায়, রাত যায়, মেহেদি আসে না। আমি আর বাবুনি টেনশনে শেষ। পরের দিন বাবুনিকে দিয়ে ওর বড় ফুফুর কাছে ফোন করালে বাবুনিকে বলে, মেহেদি ওদের বাসায় আছে, বউয়ের কাছে আসছে। একটু পর ওরা বের হবে, গাড়ি ওদের বাসায় আছে। বউ নিয়ে প্রথম বের হবে, গাড়ি না আনলে হয়? সেদিন আমার ফিল হয়েছে আপুর সংসারটা আর আমি ধরে রাখতে পারলাম না। বাবুনি আমার ভাই ভাবিকে কল দেয়, ওরা আসে আর আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমাকে মেডিকেলে নিয়ে যায়, সেলাইন দেয়া হয়।
আমার ভাই মেহেদিকে কল দেয়, মেহেদি নাম্বার অফ করে দেয়। এইচএসসির পর মেহেদি আর পড়েনি। আমরা কেউ আর মেহেদিকে বোঝাতে সক্ষম হইনি। 2021 সালে মেহেদি আসে। প্রায় কয়েক মাস পর আমি আমার ছেলেকে দেখি। মেহেদি এসে আমার কাছে ওর বাবার আর মায়ের টাকার ভাগ চায়, যেগুলো ব্যাংকে ছিল। বাবুনি তখন ওর বাবার গাড়ির কথা বলে। তখন বাবুনিকে মারতে ওঠে। পরে বাবুনি আমার ভাইকে ফোন করে। আমার ভাই আসতে পারে না, বিজি ছিল। তখন আমি মেহেদিকে বলি, তুমি তোমার মুরব্বী ও 10 জনকে নিয়ে আসো, আর এলাকার কমিশনার অফিসে এসব হবে। সেদিন ওর রুমের ওর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েও আবার চলে যায়। 1 মাস পর আমার ছেলে মেহেদি আমার জন্য কমিশনার অফিসে বৈঠক ডাকে। আমি যাই এবং সমস্ত ব্যাংকের এবং সমস্ত কিছুর হিসাব এবং টাকা পয়সা নিয়ে তারপর কমিশনার সব ভাগ করে দেয়। কিন্তু ও বাবুনির ভাগ টাকাও চায় এবং বাবুনিকে ওর সাথে নিয়ে যেতে চায়। তখন বাবুনি নিজেই বলে ও সাথে যাবে না। মেহেদির শাশুড়ি বলে, বাবুনির ভাগের টাকাগুলো যেন মেহেদির কাছে থাকে। আমি তো আর আসল মা না, যদি ভেঙে ফেলি। মেহেদিও বাবুনিকে নিয়ে যেতে চায়। এর মধ্যে শুনি ওর বউ নাকি গর্ভবতী, বাড়ির ভাগও চাই, অথচ বাড়িটা আমার নামে। এবার আমি রেগে গিয়ে জুতো নিয়ে উঠি এবং মেহেদিকে সবার সামনে ঠাস ঠাস করে জুতো দিয়ে ইচ্ছে মতো মেরে বলি, তুই কাকে কি বলিস? তোদের জন্য নিজের জীবন শেষ করলাম, একটা কিডনি পর্যন্ত তোদের বাবারে দিয়ে দিলাম। তোর বাপ মারা গেছে 2013-তে, তখন আমার সবে 22 বছর। তোদের কথা চিন্তা করে বিয়ে পর্যন্ত করলাম না, বিনিময়ে এই প্রতিদান দিলি? এত বছরে একটা টাকা এদিক ওদিক করিনি। তুই 2 দিনের ছেলে বিয়ে করে আমাকে আঙুল দেখাস? তোর উপর খোদার লানত পড়বে। বাবুনির দিকে যদি তোরা কেউ চোখ আর আঙুল দেখাস, আল্লাহর কসম একদম খুন করে ফেলবো। তোর বাড়িতে তোর বউ নিয়ে থাক। তোর বাপ মা আছিল তোর টিচার, আর তুই হইলি অমানুষ। আজকের পর তোর ছায়া যেন না দেখি। ওর শাশুড়ি ছাড়া কেউ আর ধরতেও জানা আসে না। উল্টে আমার ভাই ধমক দিয়ে ওর শাশুড়িকে সরিয়ে দেয়, বলে ও খাইয়েছে, ও মারবে। তুই বেডি বলার কে? মহিলাটা ঝগড়া করতে চায়, কিন্তু কমিশনারের জন্য পারে না। উনি ধমক দিয়ে বসিয়ে দেয়। কমিশনারের অফিস থেকে চলে আসি। আমার ভাইকে কাঁদতে কাঁদতে বলি, ছেলেটা জীবন শেষ করে ফেললো। আমি পারলাম না রে ভাই, পারলাম না। 3 দিন পর আমাদের মা মেয়েরা সব জামা কাপড় নিয়ে আমি আমার আপুর সংসার ছেড়ে ভাইয়ের বাসায় চলে আসলাম। আমি পারিনি আমার আপুর সংসারটা সুন্দর করে সাজিয়ে রাখতে। আমি পারিনি কাউসার হামিদের কথা রাখতে। অনেক অসুস্থ হয়ে যাই এইসব টেনশনে। আমার ভাবি খুব ভালো মানুষ, সে আমাকে মায়ের মতো আগলে রেখেছে। আমাকে জড়িয়ে ধরে সব সময় কেঁদে কেঁদে বলতো, নেহারে মাফ করে দিস আমাদের, তোর জীবনটা শেষ করে দিলাম। আমি আর বিয়েতে বসিনি, কারণ একটা কিডনি আমার। আল্লাহ যেখানে মানুষকে 2টা কিডনি দান করেছে, সেখানে একটা কিডনি নিয়ে পুরোপুরি সুস্থ জীবন ধারণ করা যায় না। আর একটা কিডনি শুনলে কে কে বিয়ে করতে চাইবে? আরেকজনের জীবন নষ্ট করে আমি কি করব? আর বাচ্চারা ছোট ছিল, সব দিক বিবেচনা করে আর বিয়ে করিনি। আর ইচ্ছেও ছিল না। বাবুনির বাপের গোষ্ঠী বাবুনির দায়িত্ব নিতে চায়, ওর বড় ফুফু ছেলের বউ বানাতে চায়, লোক দিয়ে খবর পাঠায় ভাইয়ের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে চায়। মেয়েকে তো আমার ছোট একটা ছেলের ঘাড়ে দিল, এখন আমার মেয়েটাকেও নিতে চায়। আমি চুপ করে বসে না থেকে ভাইকে বললাম, ভাই বাবুনির বিয়ে দিয়ে দেব, যা হওয়ার হোক, আমি আর পারবো না। ভাই প্রথমে রাজি না হলেও পরে আমার জোরাজুরিতে রাজি হয়ে যায়। কাউসার হামিদের বন্ধুর মেজ ছেলের সাথে আমার বাবুনির বিয়ে দিই। ছেলের বয়স 26 বছর আর ছেলে নরওয়েতে থাকে। বাবুনিকে জিজ্ঞেস করি, তুমি রাজি আছো নাকি? সে উত্তর দেয়, আমি যা বলি তা। 2022 সালের 3রা মার্চ আমার বাবুনির সাথে মাসুদের পারিবারিকভাবে বিয়ে হয়। আমি ওদের পুরো ঘর সাজিয়ে দিতে চেয়েছি, কিন্তু ওরা কিছুই নেয়নি। আমাদের চট্টগ্রামের রীতি অনুসারে কোরবানিতে গরু দিতে চেয়েছিলাম, কিন্তু কঠিন নিষেধ করে দিয়েছে। বাবুনির বিয়ের পর বাবুনিকে নাই রানতাম এবং মাঝে মাঝে আমি গিয়ে থাকতাম, খেয়াল করতাম আমার মেয়ে সুখে আছে কিনা। আমার মেয়ে ভীষণ সুখে আছে। আমার বাসায় আসলে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে ওদের রোম্যান্স আমার চোখে পড়ে। আমি মা হয়ে সেদিকে চোখে দিতাম না। বিষয়টা এমন, আমি তরকারি কাটছি, বাবুনি ও সামনে মাসুদ আছে, একজন আরেকজনের ফ্লাইং কিস করছে আর সেটা চোখে পড়তো, এবং হুটহাট একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, সেটাও চোখে পড়তো অনাকাঙ্ক্ষিতভাবে। আমার ভালো লাগতো, যাক ওরা ভালো আছে। মাসুদকে অনুরোধ করেছি
আমার মেয়ের পড়ালেখা যেন বন্ধ না করে দেয়। দরকার হলে পড়ালেখার খরচ আমি দেব। ওরা প্রচুর ঘুরে বেড়ায়, আমি ফেসবুকে দেখি আর মনে মনে আত্মতৃপ্তি পাই। মেয়েটা আর আজ 1 মাস হলো নরওয়েতে গেছে, সেখানে কলেজে ভর্তি হয়েছে। আর মেহেদি এখন দোকান করে। ওর একটা প্রতিবন্ধী মেয়ে হয়েছে। ওর বাবার দোকানপাটগুলো ওর শ্বশুর গোষ্ঠী ভোগ করছে। মাঝে মাঝে আমাকে ফোন দেয়, বাবুনিকে ফোন দেয়। আমি কথা বলি না, বাবুনিও কথা বলে না। বিশ্বাস করেন, আমি বাবুনিকে মানা করিনি ওর ভাইয়ের সাথে কথা বলার জন্য, ও নিজেই বলে না। মেহেদি SMS দেয়, মা মিস ইউ। আমার চোখের পানি ছাড়া কিছুই আসে না। যে যার যার মতো ভালো থাকুক। আমি ভাইয়ের বাসায় থাকি। ভাবি আমাকে সন্তানের মতো রেখেছে। আমার সারা দিন যায় নামাজ কালাম আর ফেসবুক, মেয়ের সাথে কথা বলে। ওর শ্বশুর গোষ্ঠী অনেক ভালো, সবাই আমার খোঁজ খবর নেয়। আমার আজকে এই জীবন, এই পরিণতির জন্য কাউকে দায়ী করি না, কারণ আমার নসিবে যা ছিল তাই হয়েছে। আমি জান্নাতে কাউসার হামিদকেও চাই না, কারণ আমার আপু সাথে থাকুক এটাই চাওয়ার। আফসোস, আমি আমার আপুর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলাম না। আপুর সংসারটা নিজের হলো না।